নির্বাচন সামনে রেখে সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থাপনার দাবি, ইশতেহারে প্রতিশ্রুতি চায় বিভিন্ন মহল। নতুন বাস্তবতায় গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজধানীর বনশ্রীতে বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার। চট্টগ্রামের ফটিকছড়িতে গুলিতে প্রাণ গেল যুবকের, হাসপাতালে ভর্তি আরও একজন। আন্তর্জাতিক আদালতে আবারও শুরু হচ্ছে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি। সম্মান নিরাপত্তা নিয়ে জন্মভূমিতে ফিরে যাওয়ার আশায় রোহিঙ্গারা। এবং ইরানে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে নিরাপত্তা পরিষদে তেহরানের চিঠি। সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ, সরকারের নিষেধ হুঁশিয়ারি উপেক্ষা করেই চলছে আন্দোলন। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। নির্বাচন সামনে রেখে সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থাপনার দাবি উঠছে নানা মহলে। বিশেষত ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো দলগুলোর ইশতেহারে সিন্ডিকেট মুক্ত বাজারের প্রতিশ্রুতি চায়। নতুন বাস্তবতায় রাজনৈতিক দলগুলোও গুরুত্ব দিচ্ছে এ বিষয়ে। বিএনপি বলছে, ভোক্তাদের অধিকার নিশ্চিতে নানা পরিকল্পনা থাকবে ইশতেহারে। যে কোনো পর্যায়ের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলছে জামায়াত। অন্যদিকে সিন্ডিকেট ভাঙতে মাঝারি পর্যায়ের ব্যবসায়ীদের সুবিধা বাড়ানোর পরিকল্পনা এনসিপির। জেলে ভরলাম, জরিমানা করলাম, সেটা হয়তো করা সম্ভব, কিন্তু তাদের যে ক্রাইসিসটা হঠাৎ করে তৈরি হবে, আমাদের তো সেটা সইতে কষ্ট হবে। সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙবো বা কিছু এই ধরনের কথা তো বলি। শক্তিশালী বাজার সিন্ডিকেটের কাছে কর্তা ব্যক্তিদের এমন অসহায়ত্বের দৃশ্য চিরচেনা। ফলে বছরের পর বছর সাধারণের গলার কাটা দ্রব্যমূল্যের চড়া দাম। পেঁয়াজ, ডিম, তেল থেকে শুরু করে গ্যাস, সবকিছুতেই সাধারণের গলা চেপে ধরে মুনাফা করে সিন্ডিকেট। পরিবর্তিত পরিস্থিতিতে এবারে নির্বাচন সামনে রেখে জোরে সোরে দাবি উঠছে সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা নিশ্চিতের। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ নিয়ে ইশতেহারে দলগুলোর সুনির্দিষ্ট প্রস্তাবনা চায় ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো। গ্যাস সিলিন্ডারের দাম 700 থেকে 800 টাকা বাড়িয়ে দিয়েছে। এটা কিন্তু এই সিন্ডিকেট চক্র, এই দ্রব্যমূল্য নিয়ে যে ব্যবসায়িক সিন্ডিকেট, সেই বিষয়ে মানে আমাদের যে রাজনৈতিক দল নির্বাচনী স্তরে সুস্পষ্ট তাদের বক্তব্য চাই যে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে। এনসিপি বলছে, মাঝারি ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিতে নজর দিতে চায় তারা। ইশতেহারেও থাকবে তার সুনির্দিষ্ট পরিকল্পনা। জায়ান্ট যারা ব্যবসায়ী হয়ে যান তারা বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কারসাজি করার বেশি চেষ্টা করেন। ফলে এই মাঝারি এবং অন্যান্য যে ব্যবসায়ী যাদের আছে তাদেরকে অবশ্যই সিন্ডিকেট মুক্তভাবে তাদেরকে স্বাধীন ব্যবসা করার জায়গাটা তৈরি করতে হবে, এবং সেটা এনসিপি অবশ্যই বিবেচনা করবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা জামায়াতের, মেয়াদ ভিত্তিক কার্যক্রমের পরিকল্পনা দলটির। আমাদের প্রথম বক্তব্যই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। নিত্য প্রয়োজনীয় জিনিস সহ জনগণের স্বস্তিদায়ক একটি জীবন যাপনের জন্য যে ধরনের সিদ্ধান্ত নেওয়া দরকার, আমাদের ম্যানিফেস্টোতে আমরা এই কথাগুলোকে নীতিগতভাবে আনছি। ভোক্তাদের স্বার্থ রক্ষায় নানা উদ্যোগ নেওয়ার পরিকল্পনা বিএনপিরও। রাষ্ট্র মেরামতের সবকিছু নিয়েই ইশতেহার প্রণয়নের কথা বলছে দলটি। আমার মনে হয় যে ইশতেহারে আসার আগেই আমরা যে কয়টা জিনিস নিয়ে জনগণের কাছে যাচ্ছি, 1 নম্বর হলো ফ্যামিলি কার্ড, 2 নম্বর হলো হেলথ কার্ড, এগুলোকে আমরা যদি পরিবর্তন করতে পারি তাহলে রাষ্ট্র মেরামতের এক ধাপ এগিয়ে যাব আমরা। তবে শুধু প্রতিশ্রুতি নয়, বরং তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগের কথা বলছেন ক্যাব সভাপতি। এই দল সরকার গঠন করবে, তারা যদি এই জায়গাটায় যদি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি এবং সেটা যদি বাস্তবায়ন না করতে পারে, তারা যদি আবার সেই আগের মতো জিম্মি দশায় পড়ে ব্যবসায়ীদের, তাহলে কিন্তু তারা অজনপ্রিয় হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের কয়েকদিনের মাথায় শুরু হবে পবিত্র রমজান। নতুন সরকার দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখবে এমন প্রত্যাশা সাধারণের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মত পার্থক্য থাকলেও মত বিভেদ যেন না হয়, সেজন্য আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, কর্মসংস্থানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে না পারলে ধ্বংস হয়ে যাবে সব অর্জন। 12 ফেব্রুয়ারি গণতন্ত্রের নতুন যাত্রা শুরুর আশাবাদ জানান তারেক রহমান। বিএনপির চেয়ারম্যানের সদ্য দায়িত্ব নেয়া তারেক রহমানের প্রথম আয়োজন সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।
রাজধানীর বনানীতে আয়োজনের শুরুতেই অংশ নেওয়া সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। সাংবাদিকদের বক্তব্যে উঠে আসে গণমাধ্যমের উপর নিপীড়ন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও আসন্ন নির্বাচন ঘিরে নানামুখী সংকট প্রসঙ্গ। জনাব তারেক রহমান, আপনি 17 বছর দেশে ছিলেন না, আপনি জানেন না এখানে কি হয়েছে। আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন, এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন, এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। সংবাদ মাধ্যমের ক্ষমতাকে গণতান্ত্রিক জবাবদিহিতার মধ্যে আনবার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে আপনারা যদি ক্ষমতায় যান কিংবা ক্ষমতায় না গেলেও সমাজে আপনারা প্রভাবশালী সংগঠন হিসেবেও যদি থাকেন, সেইটা যাতে আপনারা অনুমোদন করতে পারেন, সেই সহনশীলতা আপনাদের হোক। আমরা গণতন্ত্র চাই, স্বাধীন সাংবাদিকতা চাই এবং সুশাসন চাই। এর আগে বিএনপি মহাসচিব স্বাগত বক্তব্যে বলেন, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবে দেশ। জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন, সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। আশান্বিত হয়েছে এই জন্যেই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর প্রথম বক্তব্যে তারেক রহমান বলেন, মতপার্থক্য থাকলেও মতবিভেদ যেন না হয়। বর্তমান বাস্তবতায় 5 আগস্টের আগে ফিরে তাকানোর সুযোগ নেই। 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা, একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দল মত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মতবিভেদের পর্যায়ে চলে না যায়। তারেক রহমান বলেন, কর্মসংস্থানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে না পারলে সব অর্জন ধ্বংস হয়ে যাবে। যে কোনো মূল্যে দেশকে গণতান্ত্রিক ধারায় রাখতে হবে। জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দেন তারেক রহমান। আমাদেরকে যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে, আমাদের জবাবদিহিতাটা চালু রাখতে হবে। যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা, গণতান্ত্রিক প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অনেক বেগ হয়তো আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করতে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। দেশ পুনর্গঠনে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের কাছ থেকে এমন সমালোচনা আমরা পাই যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে সক্ষম হই। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বাবা মায়ের মতো সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলটির একটি সূত্র জানায়, 2-1 দিনের মধ্যে তার সফরসূচি চূড়ান্ত করা হবে। বাবা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনুসরণ করে ছেলে তারেক রহমানও সিলেট থেকে নির্বাচনের মাঠে নামতে যাচ্ছেন। 17 বছর পর দেশে ফিরে এটিই হবে তার ঢাকার বাইরে সফর। এর আগে ইসির অনুরোধে উত্তরবঙ্গের 4 দিনের সফর স্থগিত করেন বিএনপির চেয়ারম্যান। নিজের প্রথম নির্বাচনে ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে লড়বেন তারেক রহমান। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চ্যালেঞ্জ চিহ্নিত করে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে আলোচনা হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে রাতে ব্রিফিংয়ে কথা জানান দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। এদিন তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে ইইউ নির্বাচনী পর্যবেক্ষক দল। বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার। শনিবার বিকাল 5টায় গুলশান কার্যালয়ে এসে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বড় ছেলেকে শুভেচ্ছা জানান প্রণয় ভার্মা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা।
এরপর বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। শুভেচ্ছা বিনিময় করে তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি। এর আগে বেলা 2:45 তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাবসের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি। প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে বিকেল 4টার একটু আগে গুলশান কার্যালয় থেকে বের হন তারা। পরে সাংবাদিকদের কাছে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের বিষয়ে কথা বলেন দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে এগিয়ে যাবে সেসব বিষয়ে আলোচনা হয়েছে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে। উঠে এসেছে ভারতের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের বিষয়ও। ভারতের সাথে কি সম্পর্ক হবে, ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমেই যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট। বিভিন্ন চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। বিএনপির চেয়ারম্যান সাহেবের ভিশনে বা ইলেক্টেড গভর্নমেন্ট বিএনপির মানে পিস, সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি ইন দ্য রিজন। আরও বেশ কিছু দেশের কূটনীতিকরা বিএনপি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে আগ্রহী বলেও জানান হুমায়ুন কবির। ধারাবাহিক রুটিন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলকে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে নিজেদের অনাস্থার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ একটি দলকে সুবিধা দিতে প্রশাসনকে সিগন্যালিং করা হচ্ছে অভিযোগ করে ইসিকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান নাহিদ। নির্বাচনী প্রস্তুতির দিক থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের তুলনায় 11 দলীয় জোট ভালো অবস্থানে আছেন বলে দাবি করেন তিনি। বলেন, ওসমান হাদি হত্যার পর থেকে দলের প্রার্থীরা নিরাপত্তাহীনতার মধ্য দিয়েই নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছেন। ঋণ খেলাপিদের মনোনয়ন বৈধ করা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইসিকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান নাহিদ। আমরা এটা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখানে সেই আত্মবিশ্বাস বা সেই সম্মতিটা সকল রাজনৈতিক দলের নাই, এমনকি আমাদেরও নাই। আমরাও একইভাবে মনে করছি যে বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে। অনেক ঋণ খেলাপিকে কিন্তু নমিনেশন প্রাথমিকভাবে তারা বৈধ ঘোষণা করেছে ইলেকশন কমিশন। আমাদের জায়গা থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু অভিযোগ আসতেছে ঋণ খেলাপি 2-1 বাদ হওয়ার কথা শুনছি, কিন্তু এই সংখ্যাটা কিন্তু আরও বেশি। ফলে ইলেকশন কমিশন যাতে এখানে একটা কঠোর অবস্থান নেয় বা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার হিড়িক। প্রথম দিনে জামায়াতের হামিদুর রহমান আজাদ ও স্বতন্ত্র তাসনিম জারা সহ 52 জনের মনোনয়ন বৈধ হয়েছে, আর বাতিল ও স্থগিত করা হয়েছে 18 জনের মনোনয়ন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিল আদেশের বিরুদ্ধে আপিলের শুনানির প্রথম দিন। শনিবার সকাল 10:15টায় শুরু হয় শুনানি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে 70 জনের আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে গণমাধ্যমের মুখোমুখি হন আপিল করা প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা। আমাদের মহামান্য ব্যারিস্টার যা বলেছেন এর সত্যতা ইনশাল্লাহ আগামীকাল 5টার মধ্যে প্রমাণ হবে। রিটার্নিং কর্মকর্তারা আমাদের পক্ষে রায় দিয়েছে। আপিলে মনোনয়নে বৈধতা পেয়েছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। জানান, ফুটবল প্রতীকের জন্য আবেদন করবেন তিনি। ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। মনোনয়নের বৈধতা পেয়েছেন কক্সবাজার 2 আসনের প্রার্থী ও জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। পাশাপাশি জাতীয় পার্টির 4 জনের প্রার্থিতার বৈধতা পেয়েছে। আজকে 70 জন প্রথম থেকে শুরু করে আজকে 70 সিরিয়াল পর্যন্ত আপিল বিবেচনায় আলোচনা করেছি। আমি আপনাদেরকে সার্বিক সংখ্যাটা বলে দিচ্ছি। অনুমোদিত হয়েছে, মঞ্জুর করা হয়েছে 52টি, রিজেক্ট করা হয়েছে 15টি, আর পেন্ডিং রাখা হয়েছে
3টি। এদিকে রংপুরে এক আয়োজনে আইজিপি বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভূমিকা রাখবে পুলিশ। নির্বাচনে কিভাবে কাজ করতে হবে সবার কিন্তু স্বচ্ছ ধারণা ছিল না, তো সেটা আমরা চেষ্টা করেছি এই প্রশিক্ষণের মাধ্যমে দিতে। 1,50,000 সদস্যকে আমরা প্রশিক্ষণ দেওয়ার টার্গেট নিয়েছি। আজ পর্যন্ত, গতকাল পর্যন্ত 1,33,000কে আমরা দিতে পেরেছি। যেগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র, ঝুঁকিপূর্ণ 8,000, মধ্যম ধরনের ঝুঁকি যাদের আছে 16,000। এই 24,000-এর প্রত্যেকটাতেই আমরা পুলিশের কাছে বডি ক্যাম দেওয়ার একটা উদ্যোগ নিয়েছি। নির্বাচন ঘিরে 1.5 লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান আইজিপি। উপযোগী রাখা এটা আমাদের দায়িত্ব। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের কাছে সাধারণ ভোটারদের তৈরি হচ্ছে নানা প্রত্যাশা। পাড়া মহল্লা সহ বিভিন্ন স্থানের চায়ের দোকানে সাধারণ মানুষ মেতে উঠছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচনায়। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, উন্নয়ন বঞ্চিত মুন্সিগঞ্জবাসী চাইছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন। চায়ের আড্ডায় ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। আমি আছি মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ 3 আসনের সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জ এলাকার চায়ের আড্ডায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে এই চায়ের আড্ডায় অংশগ্রহণকারীদের প্রত্যাশার কথা জানব। যার দ্বারা দেশের উন্নত হবে, আর বিশেষ করে শিক্ষার উপরে জোর দিবে, যে সাধারণ মানুষের পক্ষ থেকে তাকেই চাই। আমাদের জানমাল যে সরকার আমরা রক্ষা করতে পারবো, আমরা সেই সরকারই চাই। আমরা সন্ত্রাস প্রার্থী চাই না, আমরা চাই শান্তি শৃঙ্খলা প্রার্থী। মাদক মুক্ত চাই, দেশে মানে একটা ভালো মতন চলতে পারে, আমরা এই সরকার চাই। যে মুন্সিগঞ্জ মেট্রো রেল আনতে পারবো তাকে চাই। দশে মিলি করে কাজ, হারি জিতি না হিলাস, এরকম যাতে আমাদের সমাজটা হয়ে যায়, এরকম যে কাজ করবে এরকম একজন প্রার্থী আমরা চাই। ইনসাফ যে কায়েম করতে পারবে তাকেই সংসদে পাঠানো উচিত। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে নিজ বাসা থেকে উদ্ধার হয়েছে এক তরুণীর মরদেহ। স্বজনেরা বলছেন হোটেলের কর্মচারী ঘটিয়ে থাকতে পারে এই ঘটনা। পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ থেকে শনাক্ত করা গেছে সন্দেহভাজন ব্যক্তিকে। তাকে আটক করতে পারলেই উদ্ঘাটন হবে রহস্য। শনিবার বিকালে ছোট বোন নীলিকে বাসায় রেখে জিমে গিয়েছিলেন বড় বোন শোভা। পরে বাসায় ফিরে দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে নীলি। রাজধানীর দক্ষিণ বনশ্রীর 10তলা মার্কেটের পাশের একটি বাসায় ঘটে এ ঘটনা। পরিবারের অন্য সদস্যরা ছিলেন হবিগঞ্জে। মেয়ের হত্যাকাণ্ডের খবর পেয়ে ঢাকা ছুটে আসেন তারা। আয়সা দেখে যে রক্তাক্ত অবস্থা, গলা কাটা, আমার রুমের ভিতরে গলা কাটটা থুইছে। সন্দেহ করে তোর হোটেলের লোকরাই না বাড়ির ভিতরে থাকে। নীলির বড় বোনের দাবি, তাদের হোটেলের কর্মচারী মিলনী ঘটিয়েছে এই হত্যাকাণ্ড। দুপুরের দিকে বাসায় খাবার নিতে এসেছিল সে। আমি রেডি হচ্ছিলাম, তখন দেখি যে আমার বোন ওকে খাবার দিচ্ছিল আর কি। দেওয়ার পর আমিও ছিলাম, তখন স্টেপটা যাওয়ার জন্য আমি ওয়েট করতেছিলাম। ওর যখন বের হয়েছে, ওর পিস আমিও বের হচ্ছি, যাতে ও পাস হবে, তারপর আমি পাস হবো, তারপর আমার বোন গেট লক করবে, তারপর আমি চলে যাব। মিলনীয় হবে, কারণ হচ্ছে যে সব স্টাফে ছুটি ছিল, শুধু এই স্টাফে ছিল আর কি। তো এই স্টাফে 2 বেলা এসে ভাত নিয়ে যেত আর কি। পুলিশ বলছে শনাক্ত করা গেছে সন্দেহভাজন ব্যক্তিকে। তাকে গ্রেফতারের পরই জানা যাবে হত্যার মূল কারণ। পুলিশ গিয়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় আছে এবং তার গলায় কাটা জখম আছে। ধারালো কোনো অস্ত্র দিয়ে তাকে হয়তো জবাই করা হয়েছে। সিসি ফুটেজে দেখতে পাই যে একটি লোক ভিতরে ঢুকে এবং বেরোয়। পরে সেই লোকটিকে শনাক্ত করি, তাকে গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে। পরিবার জানায় নীলি 8ম শ্রেণী পর্যন্ত পড়লেও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল তার পড়াশোনা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান জামালকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় অস্ত্রধারীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। গুলিবিদ্ধ হন নাসির নামে আরেক যুবক। এসে গুলি করেছে এমনটা আন্তর্জাতিক বিচার আদালত ICJতে আবার শুরু হচ্ছে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর গণহত্যার মামলার শুনানি। 12 জানুয়ারি থেকে শুরু হওয়া 2 সপ্তাহ ব্যাপী এই শুনানিতে ন্যায় বিচারের পাশাপাশি নিজ জন্মভূমিতে সম্মান ও নিরাপত্তা নিয়ে ফিরে যাওয়ার আশায় তাকিয়ে আছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা। তাদের প্রত্যাশা পূর্ণ নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চয়তা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
কক্সবাজারের উখিয়ার ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প। রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে মোবাইল ফোনের স্ক্রিনে চোখ গেঁথে রেখেছেন কয়েকজন রোহিঙ্গা। মোবাইলে ভেসে উঠছে একটি খবর, মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা গণহত্যা মামলার শুনানি শুরু হচ্ছে আন্তর্জাতিক আদালতে। ইউটিউব তাই গুগলস তাই ফেসবুকের মাঝে আগাগোড়া বিভিন্ন ধরনের সাথে মিডিয়া করে তাই বিভিন্ন পেশকলতুন আইডিয়াকলতুন তাই আর জিনোসাইড বিজিদে ইয়ানোর তাই ইন্টারন্যাশনাল কমিউনিটি বেগিনে জানে এভিডেন্স আছে। শুধু এনায়েতুল্লাহ নন, উখিয়া ও টেকনাফের প্রতিটি আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের দৃষ্টি এখন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজের দিকে। যুবক, ইমাম, শিক্ষক, কমিউনিটি নেতা কিংবা নারী, সবারই কৌতূহল একটাই, গাম্বিয়ার দায়ের করা মামলায় আন্তর্জাতিক আদালতে কি হবে। আশা করি কি মানে আসিজি কেসর আসিজি কুড়োর আদালতর দ্বারা আসামত গরি ফুরা রোহিঙ্গা কমিউনিটি সাইরি মানে আর কোনো কথা আনার কি ভাইম বলি আর সিকিউরিটি লিয়ে আর দেশের মাঝে ডিভাইডর নাম যাইভারি দিয়ে দুশোরত করি তোর নাম আর ইয়ানোর আর গরির ইয়ান আর সাইড। মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাকে দেখা হচ্ছে ঐতিহাসিক হিসেবে। প্রায় এক দশকের মধ্যে আইসিজেতে এটি প্রথম গণহত্যা মামলা, যার শুনানি হচ্ছে গুণাগুণ বিচার এবং মেরিটের ভিত্তিতে। গাম্বিয়ার দায়ের করা এই মামলার শুনানি চলবে 2 সপ্তাহ। প্রথম সপ্তাহে 12 থেকে 15 জানুয়ারি বাদীপক্ষ গাম্বিয়া তাদের যুক্তি ও প্রমাণ উপস্থাপন করবে। দ্বিতীয় সপ্তাহে 16 থেকে 20 জানুয়ারি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে মিয়ানমার। রোহিঙ্গা কমিউনিটির নেতারা বলছেন, গণহত্যায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে আর কোনো রাষ্ট্র এমন অপরাধ করতে সাহস পাবে না। আর রোহিঙ্গার ফুলফিল হক হিন আরা ইনশাআল্লাহ ব্যাক ফাইম বলি হে দূর ফুরা আশা আগিয়ে হাতিন। আর সম্ভাব্য ইতিবাচক রায় মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গাম্বিয়ার যে আবেদন মাননীয় আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেটি গ্রহণ করবে এবং এই মামলা সংক্রান্ত বিষয় রোহিঙ্গাদের পক্ষে একটি পজিটিভ সিদ্ধান্ত তারা জানাবেন। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে বসবাস করছে মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা 15 লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অডিটে 13,500 কোটি টাকা বকেয়া নিয়ে চলা বিরোধ মেটাতে সরকারকে সমঝোতার প্রস্তাব দিয়েছে গ্রামীণফোন ও রবি। এই ইস্যুতে 6 বছর ধরে মামলা চালিয়ে অপারেটর দুটি এখন সালিশে সমাধান খুঁজছে। তারা বলছে এতে সময়, সম্পদ ও পারস্পরিক স্বার্থ বজায় থাকবে। সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির বিষয়টি খতিয়ে দেখছে বিটিআরসিও। শুভ খানের রিপোর্ট। আর্থিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে 2016 সালে গ্রামীণফোন ও রবিতে অডিট বা নিরীক্ষা করে বিটিআরসি, যেখানে 1996 সাল থেকে 2014 সাল পর্যন্ত তরঙ্গের মূল্য পরিশোধ, লাইসেন্স ফি, করভ্যাট সহ বিভিন্ন বিষয়ে নিরীক্ষা হয়। ওই নিরীক্ষার পর গ্রামীণফোনের কাছে 12,580 কোটি টাকা এবং রবির কাছে 867 কোটি 23 লাখ টাকা পাওনা বাবদ দাবি করে বিটিআরসি। এই দাবি নিয়ে আপত্তি থাকলেও গ্রামীণফোন 2000 কোটি টাকার বেশি এবং রবি পরিশোধ করেছে 138 কোটি টাকা। এর মধ্যে 2019 সালে বিটিআরসির পাওনা দাবির বিপরীতে আদালতে পৃথক মামলাও করে অপারেটর দুটি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর বকেয়া পাওনার বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তির অনুরোধ জানিয়ে বিটিআরসিকে চিঠি দিয়েছে গ্রামীণফোন ও রবি। চিঠিতে গ্রামীণফোন বলেছে, নিরীক্ষা দাবির টাকা নিয়ে 6 বছর ধরে মামলা চলছে। দীর্ঘ সময়, প্রক্রিয়া এবং কারিগরি জটিলতা বিবেচনায় তারা এখন বিষয়টি সালিশি পদ্ধতিতে নিষ্পত্তি চায়। পারস্পরিক স্বার্থ বজায় রাখতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রবি। যেভাবে অডিটটা করা হয়েছিল সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে, সুতরাং আরবিট্রেশনে যদি এটা একটা অ্যামিকেবলি সেটেল হয়, উই ওয়েলকাম দ্যাট। যেটাই সলিউশন আসুক, যেহেতু এটা লিগালি সাপোর্টেড, বোথ দ্য পার্টি উইল বি এবল টু স্ট্যান্ড অন দিস। একসময় বিরোধ নিষ্পত্তি নিয়ে কোনো ধরনের আলোচনায় যেতে না চাইলেও বর্তমানে সালিশের মাধ্যমে সমাধান করার বিষয়টি খতিয়ে দেখছে বিটিআরসি। টেলিকম ইন্ডাস্ট্রির 93-94% রেভিনিউ আসে হচ্ছে মোবাইল অপারেটরদের কাছ থেকে। সো ওনাদের একটা ডিসপিউট,
এইভাবে হুট করে আরবিট্রেশনে যাওয়ার আগে আইনগত ভিত্তি, সুবিধা অসুবিধা সরকারের সাথে আলোচনা করব, তারপরে সিদ্ধান্ত নেব আমরা। বর্তমানে দেশের 8.5 কোটি গ্রাহককে মোবাইলে সেবা দিচ্ছে গ্রামীণফোন, আর রবির গ্রাহক সংখ্যা 5,75,00,000। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। শীতের তীব্রতায় বেড়েছে জ্বর, সর্দি সহ নানা রোগের প্রকোপ। এই মুহূর্তে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সামনে আছেন সহকর্মী কাদের তালুকদার। সরাসরি যাচ্ছে তার কাছে। কাদের, নানা শ্রেণী পেশার মানুষ, তো আমরা যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল। সেই জেনারেল হাসপাতালে দেখতে পাচ্ছেন যে আসলে শীতজনিত যে রোগের প্রকোপ, সেই রোগের প্রকোপে টাঙ্গাইলের যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালটিতে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। বেডে জায়গা হচ্ছে না। বেডে জায়গা না হওয়ার কারণে ঠান্ডা বাতাস এবং কনকনে শীতের মধ্যেই কিন্তু এই যে ফ্লোরের মধ্যেই কিন্তু এই যে মানুষজনকে চিকিৎসা নিতে হচ্ছে। তো একদিকে যেমন বাতাস, অন্যদিকে তীব্র ঠান্ডা, কনকনে শীত, এই শীতের মধ্যে তাদের চিকিৎসা নিতে এসে কিন্তু চরম বিপাকে পড়েছে মানুষজন। আমরা এখানে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের যে বিষয়টি জানিয়েছে সেটি হচ্ছে যে এখানে যে বেড সংখ্যা, সেই বেড সংখ্যার তুলনায় রোগীর চাপ প্রচুর, যে কারণে আসলে তারা জায়গা দিতে পারছে না। যদিও মাত্র 12টি বেড রয়েছে, এখানে প্রতিদিন ভর্তি হচ্ছে 1 থেকে 150 রোগী ভর্তি হচ্ছে, যে কারণে জায়গা সংকুলন না হওয়ার কারণে তারা ফ্লোরেই চিকিৎসা দিতে বাধ্য হচ্ছে। আমরা এখানে দেখেছি যে যেটি বলছিলেন যে কনকনে শীত, বেশ কিছুদিন যাবতই কনকনে শীত বিরাজ করছে। দিনের বেশিরভাগ সময়ই সূর্যের দেখা মিলছে না। মহাসড়ক গুলোতেও কিন্তু বাধ্য হয়ে এই যে হেডলাইট জ্বালিয়ে তারপরে কিন্তু যানবাহন গুলো চলাচল করছে। তো এছাড়াও দেখেছি যে যারা নিম্নময়ের মানুষজন রয়েছে, দিনের বেশিরভাগ সময় আলো না ফোটার কারণে এইসব নিম্ন আয়ের মানুষজন কিন্তু ঘর থেকে বের হতে পারছে না। তো বিশেষ করে যে সমস্যাগুলো হচ্ছে সেটি হচ্ছে শিশু এবং বয়স্ক যে মানুষজন গুলো রয়েছে, সেই বয়স্ক মানুষজন আসলে বেশি বিপদে পড়েছে। ঠান্ডা জনিত রোগ ব্যাপকভাবে দেখা দিয়েছে। আমরা এখানে দেখেছি যে ঠান্ডা জনিত রোগের বেশিরভাগই দেখছি যে এই যে শিশু এবং বৃদ্ধ বয়সী যারা আছেন তারা ঠান্ডাজনিত রোগে ব্যাপকভাবে সমস্যায় পড়ছে। তবে যাদের বেশি সমস্যা আছে তাদের কিন্তু বাধ্য হয়ে কিন্তু ঢাকায় রেফার করতে বাধ্য হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছ থেকে টাঙ্গাইলে হাসপাতাল থেকে শীতজনিত রোগের বিস্তারিত তথ্য। টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাদের তালুকদার। শৈত্যপ্রবাহে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ময়মনসিংহ বিভাগের বোরো বীজতলা। অনেক জায়গায় চারা পৌঁছে যাওয়ায় দিশেহারা কৃষক। এতে বোরো আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে সংশয়। যদিও এখনও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেনি কৃষি বিভাগ, তবে ক্ষতি বেশি হলে প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনার কথা বলছে কর্তৃপক্ষ। গগন পণ্ডিতের ছবিতে উবায়দুল হকের রিপোর্ট। ভোরের আলো ফুটতেই চারপাশ ঢেকে যায় ঘন কুয়াশায়। তাপমাত্রা নেমে আসে স্বাভাবিকের চেয়েও অনেক নিচে। এই প্রতিকূল আবহাওয়ায় বোরো ধানের বীজতলায় দেখা দিয়েছে পচন। হলদে হয়ে যাচ্ছে চারাগাছ, ছত্রাকের আক্রমণ বাড়ায় শুকিয়ে মারা যাচ্ছে বীজতলা। আগাম ব্রি ধান ও ব্রি 28 প্রজাতির ধানের বীজতলার ক্ষতি তুলনামূলক কম হলেও হাইব্রিড ধানের বীজতলা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ময়মনসিংহের সব উপজেলাতেই। টানা শৈত্যপ্রবাহে বীজতলার এমন ক্ষতচিহ্ন দেখে তাই চিন্তার ভাঁজ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল চর রাধাকানাই এলাকার কৃষক গোলাম মোস্তফার কপালে। এমন পরিস্থিতিতে একদিকে বোরো আবাদ নিয়ে তার মতো অন্য কৃষকরাও যেমন দিশেহারা, তেমনি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ নিয়েও দেখা দিয়েছে সংশয়। আমাদের এখন রোয়ার সময় হয়েছে, অথচ জ্বালা এখনো ওই মাটি থেকে অঙ্কন উপর দিকে ওঠে নাই। জ্বালা পচে মুচে সব নষ্ট হয়ে গেছে কুয়াশা। আমরা আশঙ্কা করতেছি বুড়ো মৌসুমের ফসল ঠিকমতো কি লাগাতে পারবো কিনা। সরকারের মাধ্যমে যদি কোনো সুযোগ সুবিধা আমাদের করে দিতেন তাহলে আমরা বুড়োর ফসলটা ঠিকমতো করতে পারবো। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে ময়মনসিংহ বিভাগের 4 জেলায় বোরো বীজতলার লক্ষ্যমাত্রা 30,689 হেক্টর হলেও তৈরি হয়েছে 32,831 হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে বীজতলা বেশি তৈরি হওয়ায় এই ক্ষতি খুব একটা প্রভাব পড়বে না বলে দাবি কৃষি বিভাগের। তবে ক্ষতির পরিমাণ বেশি হলে প্রণোদনার বিষয়টি বিবেচনার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমাদের অর্জিত বীজতলা
চাহিদা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আছে, সুতরাং কোনো সমস্যা হবে না। কৃষকরা যাতে এই ক্ষতি কাটিয়ে উঠতে পারে তার জন্য আমরা ব্লক লেভেলে প্রতিটি কৃষককে আমরা পরামর্শ দিচ্ছি। এবছর বিভাগের 4 জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,68,872 হেক্টর জমিতে। এর মধ্যে ময়মনসিংহে 2,63,750 হেক্টর, জামালপুরে 1,27,625 হেক্টর, শেরপুরে 91,949 হেক্টর ও নেত্রকোনা জেলায় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,85,548 হেক্টর জমিতে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। মৌলভীবাজারের হাওড় অঞ্চলে চলছে বোরো আবাদের কর্মযজ্ঞ। পৌষের কনকনে ঠান্ডা উপেক্ষা করে ভোর থেকেই জমি প্রস্তুত ও চারা রোপণ করছেন কৃষক। তবে বোরো রোপণের পর হাওরে পানি সংকটে দুশ্চিন্তায় কৃষক। আবহাওয়া অনুকূলে থাকলে হেক্টর প্রতি 4.5 মেট্রিক টনের বেশি ফলনের আশা কৃষি বিভাগের। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ হাওরে জমি প্রস্তুত করছেন কৃষক, কেউ আবার বীজতলা থেকে চারা তুলে রোপণ করছেন। মৌলভীবাজারের বিভিন্ন হাওরে চলছে বোরো চাষের কর্মযজ্ঞ। পৌষের কনকনে ঠান্ডা উপেক্ষা করে ভোর থেকেই জমি প্রস্তুত ও চারা রোপণ করছেন চাষিরা। তবে বোরো রোপণের পর হাওরে পানি সংকটের জন্য দুশ্চিন্তায় কৃষক। সংকট মোকাবিলায় সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। খালো নালোর পানি দিয়া মানে সানিয়া আমরা ক্ষেতগুলা করলাম, পরবর্তীতে দিন পানি আমরা কোন জায়গায় পাইবো এটা নিয়ে আমি খুব একটা চিন্তিত আছি। আমরা জানো সময় মতো পানিটা জানো সময় মতো পাইলাই, ওটাই আমরা কৃষি বিভাগের কাছে বিশেষভাবে অনুরোধ। কৃষি বিভাগ বলছে এবছর হাওর এলাকায় 7,000-এর বেশি কৃষকের মাঝে উপসি ও হাইব্রিড জাতের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে হেক্টর প্রতি 4.5 মেট্রিক টনের বেশি ফলনের আশা সংশ্লিষ্ট কর্মকর্তার। কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ এবং তাদের সহযোগিতা করে দিচ্ছি আমাদের পক্ষ থেকে। আমরা যে লক্ষ্যমাত্রা ছিল আমরা সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে এবছর মৌলভীবাজারে 62,500 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,81,250 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। নেত্রকোনার বাজারগুলোতে সরবরাহ বাড়ায় কমেছে শীতকালীন সবজির দাম। এই মুহূর্তে জেলার মেছুয়া পাইকারি সবজি বাজারে আছেন সহকর্মী আলপনা বেগম। সরাসরি যাচ্ছি তার কাছে। আলপনা, নেত্রকোনা শহরের যে মেছুয়া বাজার রয়েছে, এই মেছুয়া বাজারে বড় পাইকারি সবচেয়ে সবজির বাজার, যেটি হচ্ছে রাস্তার উপরে, যে কারণে আস্তে আস্তেই বাজার থেকে সকল সবজি নিয়ে খুচরা বিক্রেতারা বিভিন্ন মোকামে নিয়ে যান। তো এখানকার যে এই যে আজকের যে সবজির বাজার দেখা যাচ্ছে, যে শীতকালীন সবজি সরবরাহ বেড়েছে, কিন্তু এখনো যে স্থানীয়ভাবে যে উৎপাদিত যে সকল শীতকালীন সবজি রয়েছে সেগুলোর দাম কিন্তু বেশি রয়েছে, এবং বাইরে থেকে যেগুলো আসছে সেগুলোর থেকে 20 থেকে 25 টাকা পার্থক্য রয়েছে। যেমন টমেটো রয়েছে, দেশি টমেটো বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা দরে, এবং বাইরে থেকে যেগুলো আসছে সেগুলো 35 থেকে 40 টাকা দরে বিক্রি হচ্ছে। বেগুন রয়েছে, দেশি বেগুন, যেগুলো 50 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে, এবং যেগুলো জামালপুর সহ শেরপুর বিভিন্ন জায়গা থেকে আসছে সেগুলো 30 থেকে 35 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এখানকার যে কাঁচামরিচের যে ঝালটা এখনো রয়ে গেছে, যেমন 80 থেকে 90 টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। এমনকি যে সবজি অন্যান্যের মধ্যে যদি বলি যে গাজরও বিক্রি হচ্ছে 22 টাকা দরে কেজি দরে, এবং এই শিম রয়েছে, দেশি শিম হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে দেশি শিমটা বিক্রি করছে, এবং যেটা বাইরে থেকে সরবরাহ হয় মানে অর্থাৎ নেত্রকোনা জেলার বাইরে থেকে সেগুলো হচ্ছে 30 থেকে 35 টাকা দরে বিক্রি হচ্ছে। তো এই যে গেল সপ্তাহ ধরে বাজার দর একই রয়েছে, কিন্তু স্থানীয় সবজিগুলোর দামের পার্থক্যের যেটা বলছে যে স্থানীয়ভাবে সবজি উৎপাদন যেগুলো আসছে সেগুলোর স্বাদ মজাদার, এবং কিছুটা হচ্ছে শীতের জন্য বিঘ্নিত হয়েছে, এই ধরনের দাম বাড়তি রয়েছে বলে তারা জানিয়েছেন। এই ছিল এই নেত্রকোনা সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ।
নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আলপনা বেগম। দেখছেন সকালের সময়। ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি পাঠিয়েছে তেহরান। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আন্দোলনকারীদের সহিংসতা উস্কে দিচ্ছে। এই হস্তক্ষেপ জাতিসংঘ সনদের লঙ্ঘন বলেও দাবি ইরানের। বিক্ষোভকারীদের সৃষ্টিকর্তার শত্রু বিবেচনার পাশাপাশি মৃত্যুদণ্ডের হুমকি দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। এদিকে সরকারের নিষেধ ও হুঁশিয়ারি অমান্য করেই আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশটির বাসিন্দারা। এদিকে ইরানকে স্বাধীন করতে যুক্তরাষ্ট্র সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিভিন্ন শহরে টানা 2 সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। স্থানীয় সময় শুক্রবার তেহরানের সাদাত আবাদ এলাকায় জড়ো হতে দেখা যায় বিক্ষোভকারীদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওতে জনসমাগম ও স্লোগানের দৃশ্য দেখা যায়। এ প্রেক্ষাপটে বিদেশ থেকে নতুন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন ইরানের ক্ষমতাচ্যুত শাহের ছেলে রেজা পাহলাভি। শনিবার এক বার্তায় তিনি শ্রমিক ও গুরুত্বপূর্ণ খাতের কর্মীদের ধর্মঘটের ডাক দেন। পরিবহন, তেল, গ্যাস ও জ্বালানি খাতের কর্মীদের আন্দোলনে যোগ দিতে বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এই বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে। বিক্ষোভের মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি জনগণের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানান। তার দাবি, কিছু মানুষ বিদেশি শক্তিকে খুশি করতে রাস্তায় নেমেছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের দেশের সমস্যার দিকে নজর দিতে বলেন। ইরান চাপের কাছে নতি স্বীকার করবে না বলেও জানান। এ অবস্থায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি পাঠিয়েছে ইরান। দেশটিতে চলমান সহিংসতার জন্য চিঠিতে যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেআইনিভাবে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। ইরানের মতে এসব পদক্ষেপ শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। এগুলো জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলেও অভিযোগ তেহরানের। চিঠিতে বলা হয়, শান্তিপূর্ণ প্রতিবাদকে সহিংসতায় রূপ দেওয়ার পিছনে বিদেশি ভূমিকা রয়েছে। এদিকে ইরানি সেনাবাহিনীও আলাদা বিবৃতি দিয়েছে। সেনাবাহিনী বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানায়। বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শত্রু হিসেবে উল্লেখ করা হয়। সেনাবাহিনী জানায়, জাতীয় নিরাপত্তা ও অবকাঠামো রক্ষায় তারা প্রস্তুত। খামেনির নেতৃত্বে সব বাহিনী একসঙ্গে কাজ করবে বলেও জানানো হয়। অ্যাটর্নি জেনারেল হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভকারীদের সৃষ্টিকর্তার শত্রু হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে আলাদা আলাদা বন্দুক হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে মিসিসিপির পূর্বাঞ্চলে অ্যালাবামা সীমান্তের কাছাকাছি আলাদা 3টি স্থানে এলোপাতাড়ি গুলি করে এক বন্দুকধারী। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। দেখছেন সকালের সময়। এখনো আইসিসির কাছ থেকে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের চিঠির উত্তর পায়নি বিসিবি। সোম-মঙ্গলবারের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলার বিষয়েও আশাবাদী তিনি। ভারতের অন্য ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ খেলার কোনো প্রস্তাব পায়নি বিসিবি। এদিকে তামিমকে নিয়ে করা মন্তব্যের জন্য পরিচালক নাজমুল ইসলামকে কারণ দর্শাতে বলা হয়েছে। তারা যে ভারতে খেলতে যেতে চাচ্ছেন না, দল পাঠাতে চাচ্ছেন না, দেশের মানুষ এটাতে অনেকে সমর্থন দিচ্ছে। যদি আমরা বলি মেজরিটি, এটা কি আপনাদেরকে সাহস দিচ্ছে একটু বেশি? ইয়েস, দিচ্ছে। আমরা তো দেশের মানুষের জন্যই খেলি ক্রিকেট, এবং আমি আবারও বলছি এবং আগেও বলেছি, দেশ সবার আগে। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। বিসিবি অনড় নিজেদের সিদ্ধান্তে। বিসিবির চিঠি দেওয়ার 4 দিন পার হলেও এখনও তার উত্তর দেয়নি আইসিসি। অবশ্য দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্তের আশা বিসিবি সভাপতির। ভারতের অন্য ভেন্যুতে ম্যাচ খেলার যে খবর এসেছে সেটাও সত্য নয় বলে জানিয়েছেন বিসিবি বস। তবে এখনও তিনি আশাবাদী, বিশ্বকাপে খেলবে বাংলাদেশ দল। আমরা এখনো কোনো রেসপন্স পাইনি। আমরা ওটা যতগুলো লিঙ্ক দরকার, অ্যাটাচমেন্ট বা যতগুলো ইনফরমেশন দেওয়ার সব আমরা দিয়ে দিয়েছি। তো আমরা ওয়েট করছি আইসিসি আমাদেরকে কি জানায়। আমাদের চিঠিটার সাথে সাথে কিন্তু আমরা যেই সিকিউরিটি জায়গাগুলো বলেছি, তারা আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টের সাথেও যোগাযোগ করেছে। তো বিভিন্ন ইনফরমেশন তারা টেবিলে নেওয়ার পরে আলোচনা করবে, সোম-মঙ্গলবারের দিকে হয়তো আশা করছি। বাট আমাদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ সময়টা চলে যাচ্ছে। তো আমরা খুব চিঠিটার অপেক্ষায় আছি যে কি রিপ্লাই আসে বা কি রিকোয়ারমেন্ট আসে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে নাজমুল ইসলামের করা মন্তব্য ভালোভাবে নেননি বুলবুল। বিসিবি পরিচালককে বলা হয়েছে কারণ দর্শাতে। যেহেতু তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে সেটা লিখেছে এবং তাকে আমরা বলেছি যে আপনি এটা রিজয়েন্টার দেন, তার উপরে আমার কাছে মনে হচ্ছে যে
একজন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে পারফরমেন্স করেছে, শুধু তাকে না, এই ব্যাপারটা হয়তো আমাদের লেখার আগে একটু চিন্তা করা উচিত ছিল, রেসপেক্ট করা উচিত ছিল আরও। তিনি নিজেও তো একজন ডিরেক্টর, তো আমরা আমাদের বোর্ড মিটিং আছে 24 তারিখে সম্ভবত, তখন আমরা ব্যাপারটা নিয়ে আরও খোলাখুলি আলোচনা করব। সিলেটে স্কুল ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এসব কথা বলেন বিসিবি সভাপতি। গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। এখন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি রিপোর্ট অনুযায়ী আজ বিসিসিআই এর সঙ্গে বিশ্বকাপ ইস্যুতে বৈঠকে বসবেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। সেখানে বিশ্বকাপের নিরাপত্তা পরিকল্পনা নতুন করে খতিয়ে দেখা হবে বলে দাবি গণমাধ্যমটির। আইসিসির পূর্ণ সদস্য হওয়ায় বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন সম্ভব না, তাই দুই দেশের জন্য একটি সম্মানজনক সমাধানের পথ খুঁজতেই এ বৈঠক ডেকেছেন জয় শাহ। 2 দফা চিঠি দেয়া হয়ে গেছে বিসিবির পক্ষ থেকে, এবার জবাব দেয়ার পালা আইসিসির। কিন্তু নিজেদের কোর্টে বল থাকলেও এখনো কোনো শট খেলেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এর মাঝেই ভারতীয় গণমাধ্যম এনডিটিভি স্পোর্টসের দাবি, বিসিসিআই কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বিশ্বকাপ সমস্যার গ্রহণযোগ্য সমাধান খোঁজাই এর মূল কারণ বলে দাবি গণমাধ্যমটির। আইসিসিকে দেয়া প্রথম চিঠিতে ভারত যে খেলতে রাজি নয় বলে জানিয়েছিল বিসিবি, পরিবর্তে ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যেতে চেয়েছিল তারা। কিন্তু পরের চিঠিতে নিরাপত্তা শঙ্কার বিস্তারিত ব্যাখ্যা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিভিন্ন ভিডিও ফুটেজ, লিংক এবং ডকুমেন্টসও পাঠানো হয় সে যাত্রায়। আর এরপরই বদলে গেছে পরিস্থিতি। এনডিটিভির দাবি, স্কোয়াডে থাকা ক্রিকেটার ছাড়াও সমর্থক, সাংবাদিক এবং বোর্ড অফিসিয়ালদের নিরাপত্তা ইস্যুটাকে এখন আর হালকা করে দেখা সম্ভব নয় আইসিসির জন্য। আর এ কারণেই জরুরি বৈঠকের ডাক জয় শাহর। ধারণা করা হচ্ছে বিসিসিআই এর কাছে দুটো বিষয় জানতে চাইবেন জয় শাহ। প্রথমটি অবশ্যই বিশ্বকাপের পূর্ণ নিরাপত্তা পরিকল্পনা, এবং দ্বিতীয়ত বাংলাদেশ ইস্যুটি কেন এত জটিল হলো। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া নিয়ে বিসিসিআই এর পদক্ষেপগুলো সম্পর্কেও বিস্তারিত জানতে চাইতে পারেন আইসিসি বস। বাংলাদেশের দাবি নিয়ে বেশ বিপাকেই আছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, কারণ চাইলেই বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন করে ফেলার অবস্থায় নেই তারা। পূর্ণ সদস্য হওয়ায় বাংলাদেশকে বাদ দিলে আইনি এবং রাজনৈতিক জটিলতা আরও বাড়বে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। এছাড়া আইসিসি বোর্ডে ভোটের হিসাব মেলাতেও দরকার হবে বাংলাদেশকে। এই মুহূর্তে বাংলাদেশকে বাদ দিলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে যে জটিলতা তৈরি হবে সেটা মেটাতেও ঝামেলা পোহাতে হবে আইসিসিকে। তাই দুই দেশের উত্তেজনা কমিয়ে একটা সম্মানজনক সমাধান খুঁজছেন জয় শাহ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ নিবিড়। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।